গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমাদের বাড়িতে ঠিক না, আমার কাকু বাড়িতে একটা পুজো আছে। আর আজকে অক্ষয় অতিথি, যেহেতু খুব ভালো একটা দিন, তো সবাই পুজো করে। আর আমাদের এখানে আমার কাকু বাড়িতে গৃহপ্রবেশ আছে, যার জন্য আজকে পুজো হবে আর আমিও উপোস থাকছি। সেটা নিয়েই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। চলো দেখা যাক। এখন আমি চান করতে যাচ্ছি। আসলে এখন সকাল বাজে 9টা, তো এখন চান করে আমি রেডি হব, যেহেতু আমার বাড়ির পুজো দেওয়ার ব্যাপার আছে, তারপরে আমার রেডি হতে হবে। সেই জন্য আমি এখন আগে চান করে নেবো। তো ফটাফট আমি চান করার জন্য চলে গেলাম, বাট চান করার ওখানে দেখছি ঠাম্মা আছে, তাই একটু লেট করলাম। দেন আমার চান করা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম পুজো দিতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে ঠাকুর, এই যে আমাদের আসন, এই আসনে আজ পুজো দেবো। প্রথমে ঠাকুরকে দুধাম দেবো, তারপরে আমি ওখানে পুজো হতে যেহেতু লেট আছে, তাই বাড়ির পুজোটা আগে দিয়ে দিচ্ছি। আর আমার বাড়ির পুজো 10টা সাড়ে 10টার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে চন্দন আছে, চন্দন বেটে নেব। আর এদিকে আমার আসনটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার সাজিয়ে নেব। তো এখানে আবার আমি একটু আসনটার সাথেই তোমাদেরকে আমার ভিডিওটা ক্লিপ করলাম। মা গেছিলো আমার আমদুধ দিতে হবে যেহেতু ঠাকুরকে, তার জন্য আমদুধ নিতে গেছিলো। আর গাছে কিছু ফুল কম ফুটেছিল বলে মা বললো যে আমি যাই ফুলগুলো তুলে নিয়ে আসি। তো মা ফুল তুলতে গেছিলো, আর এদিকে আমি আসনটাকে ডেকোরেট করছিলাম যতটা সম্ভব। ফুলটা আনা পর্যন্ত আমি এদিকে সাজাচ্ছিলাম, তুলসী পাতা দিচ্ছিলাম ঠাকুরকে, এবং ঠাকুরের যে স্নান করানো সেগুলো করে চন্দন বেটে রেডি করছিলাম। যেহেতু মার একটু টাইম লাগতে পারে, ততক্ষণে যাতে আমার কাজটা এগিয়ে থাকে, তার জন্য আমি এদিকে সব কিছু রেডি করছিলাম। এদিকে আসনটা রেডি করার পরে আমি চন্দনটা বেটে নিচ্ছিলাম, যেহেতু চন্দন আমার বাটা হয়েছিল না। আর সত্যি বলতে চন্দন অর্ধেক বেটে ঠাকুরের কপালে দিতে দিতে দেখি আবার চন্দন শেষ, আর চন্দন আবার বাটতে হলো, তাই আমি চন্দনটা আবার বেটে নিলাম। তারপরে আসনের সব ঠাকুরকে চন্দন পরিয়ে নিজে চন্দন নিয়ে, তারপরে দুধ নিয়ে এসেছিলো মা, তো সেটাকে সাজিয়ে আমি আসনে দিয়ে দিলাম। আর এই যে আমার ফাইনালি আমার ঠাকুরকে ফুল পাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে সাজানোর পরের লুকটা। প্রথমে তো ফাঁকা ফাঁকা ছিল, এখন আমি সব ভালো করে ফুল যেহেতু পাইনি, যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই চেষ্টা করেছি ঠাকুরকে সুন্দর করে সাজানোর। আর এদিকে আমি পুরো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, দেন আমি রেডি হয়ে গেলাম পুজোর জন্য। পুরোপুরি আমার পুজো কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছি। আর এখানে আমি চলে এসেছি কাকু বাড়িতে। আর কাকু বাড়িতে কিছুই সেরম হয়েছিল না কমপ্লিট, যেহেতু 2টোর দিকে পুজো আছে, তাই এদিকে শরবত করা হচ্ছিল সবার জন্য, নির্জলা উপোস থাকতে হয় না তার জন্য। আর এদিকে আলপনা দিচ্ছিল, সবাই মিলে এক একজন এক একটা কাজ করছিল। এদিকে ঘরের মধ্যে যে ঠাকুরকে যেখানে বসাবে সেখানেও আলপনা দেওয়া হচ্ছিল। আর ওদিকে কাকি নিজের ঘরের পুজোটা যেটা সামান্য হয় সেটা দিচ্ছিল। আর এদিকে আমি এসে দেখি আমার ফুল গাছে 3টে গোলাপের কড়ি উঠেছে। সেটা দেখে তো আমি আরও হ্যাপি হয়ে গেছি। তারপরে আমি আবার কাকু বাড়িতে চলে আসলাম, এবং কাকু বাড়িতে এসে আমরা ফল কাটা শুরু করলাম। আমি অ্যাপেল কাটছিলাম, আর এদিকে এই বৌদি আরও অনেক ফল আছে সেগুলো কাটছিল। আর এই আপেল কাটতে কাটতে আমার এক বিপদ হয়ে গেল। আপেল কাটতে যেয়ে আমি নিজের হাতের আঙুলটাই কেটে ফেলেছি। সেটা দেখে তো আরও কষ্ট হলো। সবাই বললো পুজোর দিন রক্তপাত তো ভালো কথা না। সেটা শোনার পরে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, যে প্রথমবার এভাবে আমি উপোস আছি সত্যনারায়ণ পুজোতে, আর সেখানে আমার আঙুলটাও কেটে গেল। আর এভাবে বলছে আঙুল কাটা ভালো না, কি করব না করব। তারপর ভাবলাম যা হবে দেখাই যাবে। আর এদিকে দেখো এই যে আঙুলটা আমার কিভাবে কেটে গেছে। আমি হ্যান্ডি প্লাস লাগিয়ে নিয়েছি, যেহেতু আঙুলে ব্যথা করছিল, তাই ওইটা লাগানোর পরে একটু ভালো লাগছিল, কাজটা করতে পারছিলাম। ফলটা কাটাকাটি করার পরে একটু বাড়ির দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে, যেহেতু আমার একটু হাতে ব্যথা করছিল। আর ফল কাটার পর ঠাম্মা বলেছিল যে নিরামিষ বটিটা বাড়ি নিয়ে যেতে। আর এদিকে দেখছি একজন খেতে বসেছে, তো বসেছে আর ওঠার নাম নেই, অনেকক্ষণ ধরেই খাওয়া দাওয়া করছিল। তো ভাবলাম যাই আগে রেখে আসি বটিটা। তো রেখে আস্তে আস্তে দেখি এদিকে ঠাকুরমশাই চলে এসছে, আর সবাই দাঁড়িয়ে ঠাকুরমশাইয়ের এখানে দাঁড়িয়েছিল, দেখছিল কিভাবে কি করছে। তো আমিও চলে আসলাম, এসে দেখছি এদিকে যোগাযন্ত্র সবই হয়ে গেছে পুরোপুরি। তো ঠাকুরমশাইয়ের যেটুকু কাজ সেটুকু উনি করছেন, আর আমাদের এদিকে যা করার ছিল সেগুলো বাকিটা কমপ্লিট হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হওয়ার পরে ঠাকুরমশাই বললো এখানে বসে যাও সবাই আসন পেতে। এদিকে আবার ভাস্করকে ডাকা হচ্ছিল, আর ভাস্কর পুজো শুরু হওয়ার আগেই শেষ করে দিচ্ছে মন্ত্র পড়ে। সেটা শুনে ঠাকুরমশাই বলছে যে এই বাবা, তুই তো আমার মন্ত্র পড়ার আগেই শেষ করে দিচ্ছিস দেখি। ঠাকুরমশাই পুরোপুরি রেডি হয়ে গেছে পুজো করতে, আর আমরাও রেডি হয়ে গেছি পুজোর জন্য।
তারপরে ঠাকুরমশাই পুজোর পুরোপুরি অর্ধেকটা কমপ্লিট হওয়ার পরে যজ্ঞ করবে দেখে এখানে যজ্ঞের যে বেধি বা কী হয় জানি না, আমার সেরম জানা নেই, সেটা তৈরি করছিল বালি দিয়ে এবং এর মধ্যে এক এক করে কাঠ দিয়ে দেবে এবং খড়ি দিয়ে যজ্ঞ শুরু করবে। এদিকে দেখতে পাচ্ছি যে কাঠ দিয়ে পুরোপুরি সাজিয়ে নিয়েছে যজ্ঞের জন্য। আর ঠাকুরমশাই বলেছিল 28টা বেলপাতা লাগবে যজ্ঞের জন্য, একটা কলা আর পান সুপুরি, তো সেগুলো কাকিমা রেডি করে দিচ্ছিল আর ওদিকে কাকু বসেছিল। আর এদিকে সবাই ঠাম্মাকে নিয়ে এসছে, ছোটো ঠাম্মা, যাকে আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, যার শরীর ভালো না, তো এখানে নিয়ে এসেছিলো এই পুজোর জন্যই, কয়েক মাস রাখবে বলেছে কাকুরা, তো সেই জন্য এদিকে ওনাকে নিয়ে বসালো। তারপরে এদিকে আবার পুজোর যজ্ঞের আগে কিছু মন্ত্রতন্ত্র পড়ে শুরু করলো যজ্ঞ করার জন্য। যজ্ঞ করার আগে কি মন্ত্র পড়ে আমি তো জানি না, তবে ঠাকুরমশাই পড়ে যাচ্ছিলো আর আমরা দেখছিলাম। বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়ান্তিথি ভাষ্যতে, কি নাম বললেন আপনার? সুশান্ত মধু, সুশান্ত মধু, সুশান্ত মধু দাসিস্বয়া কাশ্যপ গোত্রেশা প্রীতিকাময় গণেশাদি নানা দেবতা সীতম শ্রী শ্রী গৃহ শান্তি যজ্ঞ কর্মভূমি ওম শ্রী শান্তি দেবী ভয় নমঃ। যোগ্য করতে হলে যোগী একটু নাকি ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। ওম অম্বে অম্বালিকাপয়ং ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। ওম অম্বে অম্বালিকাপয়ং ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। ওম অম্বে অম্বালিকাপয়ং ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। ওম অম্বে অম্বালিকাপয়ং ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। ওম অম্বে অম্বালিকাপয়ং ওম শ্রী শান্তি দেবী ভয় স্বাহা। কেবলম কৌল নাস্তিব্য নাস্তিব্য গতির নেথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দেচ্চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে হরিপ্রিয়ে প্রণামামি। হরি বল হরি বল হরি বল হরি। দুধ এদিকে আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেল এবং যজ্ঞও শেষ হয়ে গেছে। তো যজ্ঞের পরে এই যে যজ্ঞের ফোঁটার জন্য এখানে যজ্ঞটাকে নিভানো হলো এবং এখান থেকে কিছু পরিমাণ যজ্ঞের যে ছাই থাকে সেটা তুলে নেবে বাটিতে এবং তার সাথে দুধ মিশিয়ে একটু ঘি দিয়ে সবার কপালে ঠেকিয়ে দিল। তারপরে আমি বাড়ি গিয়েছিলাম, একটু বাড়ি থেকে এসে দেখি সবাই লাইন বাই লাইন বসে আছে, যেন মনে হচ্ছে টিচার এখানে বসে আছে আর এখানে সব স্টুডেন্ট বসে আছে পড়ার জন্য। আমি আবার বাড়ি চলে এসলাম এবং বাড়িতে এসে আমার একটু ক্লান্ত লাগছিলো, তাই ড্রেস চেঞ্জ করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমি আবার একটুখানি চলে গেছিলাম কাকু বাড়ির দিকে, যে রান্না কত দূর সেটা জানার জন্য চলে আসলাম মায়ের কাছে। রান্ধনি কি দিদা আর মা? রান্ধনি দিদা আর মা? কতক্ষণে রান্না হবে মা? দিকে রান্না হচ্ছিলো আর একদিকে কীর্তন হচ্ছিলো। তো কীর্তন শুনতে এসেছিলো এই পুচকুটা, এর নাম হলো অর্ণব। তো আমি আবার ওকে নিয়ে চলো একটু ঘুরে আসি বলে নিয়ে চলে আসলাম। ওখানে থাকতে হঠাৎ বাবা ফোন করলো যে এটিএমে যেতে হবে হঠাৎ করে এখনই। তো এদিকে পূজা আর সুপ্রিয়া আমাকে ডাকতে যাচ্ছিলো ঘোরার জন্য, কিন্তু ওইদিকে আর যাওয়া হলো না। আমি তো রেডি হয়ে চলে আসলাম এটিএমের দিকে, এটিএমে টাকা তোলার জন্য। আর এদিকে আমি এটিএমে পিন কোড দিয়ে যত যা করার করে নিয়েছি। আর এদিকে দেখো টাকা চলে এসছে, আর টাকা নিয়ে আমি আবার বেরিয়ে গেলাম এটিএম থেকে। দেন এটিএম থেকে বেরোনোর পরে আমি রাস্তা দিয়ে আসার সময় ফুচকা কিনে নিয়েছিলাম, যেহেতু দিদি আমাকে বলেছিল যে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা করছে, আর ফুচকা যেহেতু নিরামিষ আমি নিয়ে
নিয়ে নিলাম ফুচকা একটুখানি। বাড়ি ফিরেও দেখি কি এখনও কীর্তন শেষ হয়নি, কীর্তন শেষ হতে আর একটু টাইম লাগবে। আর এদিকে আমার খিদে পেটে চুচু করছিল, তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে খেতে দিল। 2-3 জন। আয় তনু, আয় তনু, বসে যা। ফার্স্ট বইটা ছিল আমি, তনু, নাদু আর এদিকে আরেকটা জেঠিমা ছিল, তো 4 জন মিলে বসলাম। তো নাদু প্রথমে ভিডিওতে আসতে চাইনি, আমি তাও জোর করে নিয়ে নিয়েছি। তারপরে আমাদের এই যে প্রসাদ দিয়ে দিল প্রথমে খেতে, তারপরে আমাদেরকে দিয়ে দিল চিনি প্রসাদ, আর এদিকে দিল মুড়ি আর দই একসাথে মিশিয়ে। তো এগুলো খাওয়া দাওয়া করার পরে নিয়ে আসলাম ওর ফেভারিট খিচুড়ি, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমার খিচুড়ি খুবই পছন্দ, আর খিচুড়ি দেওয়াতে আমার মনে হচ্ছিল আরও কত খাবো, মানে খেতে শুরু করলে আর শেষ করবো না এরম ভাবছিলাম, কিন্তু অ্যাটলিস্ট লাস্টের দিকে দেখি আর খেতে পারছি না, তো খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার এই যে পুচকু সোনা বাবাটা এসছে, তো ওকে নিয়ে একটুখানি আমি খেলছিলাম, কিন্তু ও যেহেতু এখন আমাকে চেনে না তাই আমার সাথে মিশলো না। হঠাৎ অকৃতজ্ঞ কিছু মানুষের জন্য আমার বাবা আমাকে প্রচণ্ড পরিমাণে বকে, আর আমি সেই বকাবকির পরের থেকে আমি প্রচণ্ড পরিমাণে কান্না করি। আমার কান্না এত কষ্ট হয়েছে, আমি কন্টিনিউয়াসলি কান্না করছিলাম, কোনোভাবে আমি থামতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ভুলভাল মানুষের জন্য যদি আমাকে বকাবকি করে আমার সেটা সবথেকে বেশি কষ্ট হয়। আর যাই হোক, একদিন না একদিন এই কষ্টটা আমি তাকে ফিরিয়ে দিতে চাই যারা আমাদেরকে এভাবে কষ্ট রেখেছে। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে।